দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সঙ্গে আছি আমি রিয়াদ হোসেন। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাত আউটসোর্সিং নিয়ে। এই আউটসোর্সিং 2025 সালের প্রথম 6 মাসে আগের বছরে যা রপ্তানি হয়েছিল তা অতিক্রম করে ফেলেছে। অর্থাৎ এক বছরে যা রপ্তানি হয়েছিল 6 মাসে তার চাইতে বেশি রপ্তানি হয়েছে। এবং এই খাতে বাংলাদেশের সম্ভাবনা কেমন অথবা কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে, এই বিস্তারিত বিষয় নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর জনাব সাজ্জাদুর রহমান। আজকে আমাদের সঙ্গে তিনি উপস্থিত রয়েছেন বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করতে। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে আউটসোর্সিং, এইটি আসলে কিভাবে আমাদের সম্ভাবনা তৈরি করছে, বা এটি আমাদের দর্শকদের জন্য যদি একটু রাইট, এটা হচ্ছে যে ইউজুয়ালি স্বাভাবিকভাবে যে আইডিয়াটা আসে যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আপনি জানেন যে 24 সাল থেকে খুব ওয়াইডলি সেটা আলোচিত এবং ব্যবহৃত। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা দেখছি যে অনেক কাজই কিন্তু তারা করতে পারে, করছে, অনেকে সেটা ব্যবহার করছে। তো আউটসোর্সিংয়ে বাংলাদেশ যে ধরনের কাজ পায়, ধরেন যে মেডিকেল ট্রান্সক্রিপশন, ডেটা এন্ট্রি, এগুলো হচ্ছে যে একটু একদম মানে লো স্কেল এই জবগুলো। তো ইউজুয়ালি তো এগুলো কমে যাওয়ার কথা, মানে যেভাবে আইডিয়াটা মানে এসেছে যে তাহলে তো বাংলাদেশের আসলে আউটসোর্সিংয়ে কাজ কমে যাওয়ার কথা। বাট ইন্টারেস্টিংলি যখন আমি খুঁজে দেখলাম, ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে কথা বললাম, তো তখনই আমি সাডেনলি এই ফিগারগুলো পেলাম যে না, কাজের অর্ডার অনেক বেড়েছে। এবং বাংলাদেশের এক্সপোর্ট যেটা আপনি বললেন যে 24 সালে যেটা হয়েছে $850 মিলিয়ন মতো এই বিজনেস প্রসেস আউটসোর্সিং থেকে, তো সেটা অলরেডি জুন মাস পর্যন্ত এটা $900 মিলিয়ন। সো ইজিলি, যেটা বাংলাদেশের অনেক আগেই একটা টার্গেট ছিল যে তারা $1 বিলিয়ন আউটসোর্সিং থেকে, এক্সপোর্ট থেকে আর্ন করবে, তো সেটা এই বছর খুব ইজিলি হচ্ছে এবং $1 বিলিয়ন থেকে বেশি হবে, সেটা আমরা সোফার এ পর্যন্ত বলতে পারি। তো এখানে বিষয়টা হচ্ছে যে যারা এই সেক্টরে আছেন তারা বলছেন যে এআইটা চ্যালেঞ্জ না হয়ে এআইটা তাদের জন্য আশীর্বাদ হয়েছে, ব্লেসিং হয়েছে। তো সেটা কিভাবে? ধরেন যে বাংলাদেশে তো যেহেতু আমাদের একটু স্কিল গ্যাপ আছে সব কিছুতে, আপনি ইংলিশ, আপনি মেডিকেল সাবস্ক্রিপশন বলেন বা অন্য ডেটা এন্ট্রি বলেন, তো আপনার আসলে ইংলিশটা বুঝতে পারাটা একটা ম্যাটার। তো বাংলাদেশে কিন্তু ইংলিশে এফিসিয়েন্সি বলেন, প্রফিসিয়েন্সি বলেন, এগুলো কিন্তু আসলে তো আমাদের কম আছে, এবং যারা স্পেশালি এই ধরনের কাজ করতে যায় তাদের হয়তো আরও অনেক কম আছে। তো এখানে কিন্তু ধরেন যে এখন যেটা হচ্ছে, এআই দিয়ে আপনি 60-70% কাজ হয়ে যাচ্ছে, এই ট্রান্সক্রিপশনের 60-70% কাজটা হয়ে যায়, তো বাকিটা হচ্ছে হিউম্যান দিয়ে করানো হচ্ছে। তো যেটা হচ্ছে যে লোকজনের কাছে কিন্তু এখন আপনার তার কম লোকে কম সময়ে বেটার কাজ হচ্ছে। তো এর ফলে যেটা হচ্ছে, এটা ধরেন যে শুধু আমি মেডিকেল ট্রান্সক্রিপশন না, ইভেন আপনি ধরেন যে কোডিংয়ের ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু যখন আমি যে এইসব কোম্পানির সাথে, বিপিও কোম্পানি, এদের সঙ্গে কথা বললাম, তো যেটা হতো যে আগে এই কোডিংয়ের কাজ জানা, বাংলাদেশে ধরেন যে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট, তারা তো লাখ লাখ টাকা খরচ করে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছে কম্পিউটার সায়েন্সে, কারণ সে দেখে জব পাচ্ছে না। এবং এই ব্যবসায়ীরা তারাও বলছে যে ওরা তো আসলে কিছু জানে না, ওদের কি নেব, কোডিং জানে না বা অন্য বেসিক অনেক কিছু জানে না, তো তাদের হচ্ছে যে ট্রেন করে নিতে হতো। তো এখন যেটা হচ্ছে যে ধরেন যে ইভেন এই কোডিংয়ে আপ টু 75% কাজটা শুরুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করে নিচ্ছে, এবং বাকিটা হচ্ছে 25% ধরেন যে হিউম্যান দিয়ে করছে। তো যে কারণে হচ্ছে যে এআই আসলে কাজটা আপনার ভালো করার জন্য আমাদের যে স্কিল গ্যাপটা ছিল, ধরেন যে ইংলিশে ফিলিপিনো বা ইন্ডিয়ানসদের থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম, সো এখন যদি আমাদের লোকজন এফিশিয়েন্টলি এআই ইউজ করতে পারে তাহলে কিন্তু এই গ্যাপটা কমে যাচ্ছে। আপনি মেডিকেল ট্রান্সক্রিপশনের একটা কথা বলছিলেন, এটি কি এরকম যে ডাক্তারদের যে বক্তব্যটা বা ডাক্তাররা যা বলতে চান, রোগী সেই জিনিসটাকে লিখিত আকারে এই এআই এর মাধ্যমে চলে আসে অনেকটা, সেটা ধরেন যে হ্যাঁ চলে আসে। আবার এআই এ মনে করেন যে আপনি 100% অ্যাকুরেসি, তাইলে তো আমেরিকানরাই করে ফেলতো, এটা তো আর ধরেন যে বাংলাদেশ বা ইন্ডিয়া, ফিলিপাইনে, অন্য কোনো দেশে এই আউটসোর্সিং এর কাজটা দিতে হতো না। বাট এখানে হচ্ছে যে এআই আপনি 100% অ্যাকুরেসি এখনো
এটা নট পসিবল। অনেক সময় অ্যাকসেন্টে ও আরেকটা ওয়ার্ড, বা মনে করেন যে একটা বাংলা ওয়ার্ড যেটা প্রচলিত মিনিং, দেখা যাচ্ছে যে সে ইংলিশে ট্রান্সলেশন পুরো ডিফারেন্টলি করছে, যে মানেই চেঞ্জ হয়ে যাবে। সো যে কারণে এখনও আপনি ধরেন যে হিউম্যানের এখানে প্রয়োজন আছে। ওই যে এআই 60, 70, 80% কাজ করবে, আগাই দিচ্ছে। আপনার যেটা হচ্ছে যে একটা স্ক্রিপ্টেড ধরেন যে 70% কাজ করে দিল, বাকি 30% কাজ মানুষের করতে হচ্ছে। তো যে কারণে হচ্ছে যে আপনার এখানে লোকজনের, তার মানে আপনি প্রশ্ন হতে পারে যে লোকজনের তাহলে কি আসলে জব ডিমান্ড এখানে কাট হচ্ছে কিনা। তাই তো আমরা শুনতাম এক সময় যে যত বেশি প্রযুক্তির ব্যবহার হবে, আপনি কম লোক দিয়ে বেশি কাজ হচ্ছে, তো সেটা হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না এই কারণে যে বেশি কাজের অর্ডার পাচ্ছে। আমার একটা কোম্পানি, আপনি অগমেডিক্স, এরা অনেক বড় এবং পুরনো, প্রতি মাসে মিনিমাম $1 মিলিয়ন তারা কাজ পায় বা এক্সপোর্ট করে। তো উনি বলছেন যে গত মাসে মানে জুলাইয়ে উনি একসঙ্গে 40 জন ডেটা অ্যানালিস্ট হায়ার করেছেন। উনি বলে যে এটা কখনো হয়নি বাংলাদেশের অন্য কোনো কোম্পানিতে, হয়েছে কিনা এই বিপিও কোম্পানিতে, যে একসঙ্গে 40 জন ডেটা অ্যানালিস্ট দরকার। তো এটা ইন্ডিকেটস যে ওনাদের কাজের পরিমাণটা এত বেড়ে গেছে যে ওনার বেশি বেশি লোক দরকার। এই যে আপনি ডাটা অ্যানালিস্টের কথা বললেন, অথবা এআই রিলেটেড কাজ করার জন্য যে মানুষের প্রয়োজন, তো বাংলাদেশে এই সংখ্যাটা বা এই এক্সপার্টাইজটা কেমন আছে? এটি কি আমাদের অ্যাভেলেবল আছে বা না? বাংলাদেশে আপনি দেখেন ওই যে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট, ওইটাও একজন এই বিপিও ব্যবসায়ী বলেছেন যে বাংলাদেশ থেকে 25,000 ধরেন যে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট বের হয়, এটা অ্যাকর্ডিং টু হিম, আমার এটা ক্রস চেক করা হয়নি। তো এখানে ধরেন যে আমাদের এই কম্পিউটার সায়েন্স, বললাম যে তারা আসলে কোডিংই জানে না। তো আপনি ধরেন যে আমাদের এখান থেকে অন্য যে কোনো ধরেন যে গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্টে পড়লো, তো তাদের তো আসলে এই যে আইটির যে স্কিলগুলো, আপনি ধরেন যে 3D ইমেজিং, আগে যেটা হচ্ছে যে অনেক সময় লাগতো এটা মানে মানুষের করতে, তো এখন এটা অনেকটা কাজটা আগাই দিচ্ছে এআই দিয়ে, তারপরেরটা হচ্ছে করছে। তো আমাদের যে স্কিল গ্যাপ আছে প্রতিটা ক্ষেত্রেই আছে, আপনি যে কোনো সেক্টরে বলেন, সেটা ডক্টর, ইঞ্জিনিয়ার, এই যে সায়েন্স, কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট, জার্নালিস্ট, সবার কথাই যদি বলেন, আমাদের দেশে অনেক ধরনের স্কিল গ্যাপ আছে। তো এই স্কিল গ্যাপটা আসলে কমানোর জন্য এআই ইজ এ টুল, যেটা যদি আমাদের দেশের ছেলেরা, স্টুডেন্টরা, এরা যদি এখন আসলে এটা শিখতে হবে। বাট এখন সব কিছু এআই এর উপরে ছেড়ে দিয়ে অনেকে, যেটা আমরা অলরেডি শুনছি যে স্টুডেন্টরা এআই দিয়ে মনে করেন যে অ্যাসাইনমেন্টের কপি বা এগুলো করে তারা জমা দিচ্ছে, বাট সেটা না। এআইটারে কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করে নিজের কোয়ালিটিটা আরও ইমপ্রুভ করা যায়, সো এভাবে যদি করা যায় তো সেটা কিন্তু আসলে মানে ওর জন্য ব্যক্তিগতভাবে ভালো এবং দেশের জন্য ভালো। আপনি আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন যেটা এন্ট্রি লেভেলের জব, আপনি শুরুতে এই যে ট্র্যাডিশনাল কোয়ালিটি নিয়ে আমাদের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েটরা বের হয়, তো এদের কিন্তু চাকরিগুলো খুব, এদের চাকরির চাহিদা থাকবে না, এটা এই ব্যবসায়ীরাই বলছেন যে আপনার আসলে দেখেন এআই ক্যান নট জেনারেট ইনফরমেশন, নিউ ইনফরমেশন। আপনি এআই এর কাছে একটা জিনিস চাচ্ছেন, ও আপনার এসে বাংলাদেশের ইকোনমি নিয়ে, সো এআই আপনারে তথ্য দিচ্ছে, আপনি দেখবেন যে এগুলোর ভিতরে রেফারেন্স আছে, অর্থাৎ প্রকাশিত তথ্য, প্রকাশিত, পাবলিশ, এই টিভিএস এ পাবলিশ বা অন্য কোনো পত্রিকায় পাবলিশ করা নিউজ, তো সেগুলো দিচ্ছে। আপনি গ্লোবালি চান, দেখবেন যে রয়টার্স, এএপি বা নিউ ইয়র্ক টাইমস। সো এআই কিন্তু ক্যান নট জেনারেট ইনফরমেশন, সো এই ইনফরমেশনটা তো দিতে হবে। সো যে কারণে হচ্ছে যে মনে করেন যে এআই এর কিন্তু ইনফরমেশনের ডিমান্ড আরও বেড়ে যাবে। সো যারা এই ইনফরমেশন নতুন মনে করেন যে রিপোর্টাররা যারা নতুন খবর দিতে পারবে, সো এটা কিন্তু তাদের ডিমান্ড কিন্তু আরও বেড়ে যাবে। আপনি ইন্ডিয়া ফিলিপাইনের কথা বলছিলেন যে তারা এআইতে বেশ, এআই অথবা আমরা যেটা বলি যে আউটসোর্সিং এক্সপোর্টে তারা বেশ ভালো করছে। আমাদের এখনো আসলে বছরে $1 বিলিয়ন নয়, আমরা যদি এই বছর হয়তো সেটি হবে, এক্সিড করবে। তো গ্লোবাল এর মার্কেট সাইজ কেমন, চাহিদা কেমন, অথবা তারা পারছে, আমরা এত পিছিয়ে আছি কেন? গ্লোবাল মার্কেট সাইজ আসলে এটা আপনি ধরেন যে এগুলা
400-500 বিলিয়ন ডলারের কম হবে না। আপনি ধরেন যে ইন্ডিয়া একাই হচ্ছে যে লাস্ট 24-এ আমি দেখলাম যে $200 বিলিয়ন মতো তারা কিন্তু এই সেক্টর থেকে এক্সপোর্ট আর্ন করেছে, যেখানে ইন্ডিয়ার $200 বিলিয়ন, আমাদের $1 বিলিয়ন রাইট। মাত্র। ফিলিপাইন্সও মনে করে যে এই বিপিওতে আউটসোর্সিং এ ওদেরও কিছু কিছু ক্ষেত্রে অনেক এক্সপার্টাইজ গ্রো করেছে। সো ফিলিপাইনই হচ্ছে যে আফটার ইন্ডিয়া এই দুজনেই বলা হয় যে এই বিজনেস প্রসেস আউটসোর্সিং আসলে গ্লোবালি এরা জায়ান্ট। বাংলাদেশে কাজগুলো আসে ধরেন যে ওই যে যেটা বললাম যে একটু লো এন্ডের কাজ আছে, একটু এগুলোর কিন্তু হাই এন্ডের কাজ আছে। আপনি ধরেন যে এই যে যেটা বলছিলাম যে আপনার ধরেন যে ভিডিও এডিটিং, 3D মডেলিং বা ইমেজিং করা, এগুলো কিন্তু ডেটা এন্ট্রি থেকে আপনার অনেক বেশি পয়সা ওখানে পাওয়া যায়, ডলার। ওই যে কোডিং এর কথা বলছেন, কোডিং এর কথা। তো এখানে কিন্তু ধরেন যে ইন্ডিয়ান বা ফিলিপিনোরা, স্পেশালি ইন্ডিয়ানরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স, অনেক আগে থেকে। আপনি জানেন যে ওরা কিন্তু অনেক প্ল্যান প্রোগ্রাম করে ইন্ডিয়াতে, এটা হঠাৎ হয়নি। ওরা কিন্তু ধরেন যে এই অনেক আগে থেকেই 10-15 বছর বা 20 বছর আগে থেকে এগুলো নিয়ে লং টাইম প্ল্যান আছে, এবং ওদের এরকম একটা প্রজেক্ট চলছে যে প্রাইমারি স্কুল থেকে হচ্ছে বাচ্চাদের কোডিং শেখানো, সরকারেরই একটা ফান্ডেড প্রজেক্টে। তো আমাদের দেশে কিন্তু এগুলো ধরেন যে ইন্ডিভিজুয়াল লেভেলে হচ্ছে, যে আপনি আমি আমাদের বাচ্চাদের যদি পারি আমরা একটু কোডিং শেখাচ্ছি। এই কোডিং এআই এ মনে করেন যে ভালো ইউজ করতে গেলে কোডিংটা শেখাটাও এখন বেসিক জানাটা, হ্যাঁ, যে পাইথন বা জাভা এরকম প্রোগ্রামিং কিছু ল্যাঙ্গুয়েজ যারা জানে তারা কিন্তু এআইটা আরও বেশি সাকসেসফুলি ইউজ করতে পারবে, এবং এই ধরনের যে আউটসোর্সিং এর যে কাজগুলো, এবং তারা কিন্তু অনেক ভালো করতে পারবে। আপনি বিজনেস প্রসেস আউটসোর্সিং এর কথা বলেছেন, বাংলাদেশে এই ধরনের কোম্পানির সংখ্যা কেমন, এটি একটু আমাদের ধারণা দিবেন, এবং একই সঙ্গে আরেকটু আমাদেরকে বলতে পারেন যে আমাদের কোম্পানিগুলো এখন আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে। ওকে, আমাদের দেশে ধরেন যে 450 মতো কোম্পানি আছে সোফার। এটা হচ্ছে এই আউটসোর্সিং কোম্পানি, এদের একটা অ্যাসোসিয়েশন আছে। সো তাদের তথ্য মতে কিন্তু ইন্টারেস্টিং দেখেন এই যে এটার কাজের পরিধি এতটা বাড়ছে। আমাকে এটার প্রেসিডেন্ট বলেছেন মিস্টার তানভীর, যে প্রতি মাসে গড়ে 15টা নতুন কোম্পানি অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে। সো তার মানে হচ্ছে যে এটার ডিমান্ডটা এত বাড়ছে, এবং এখানে ধরেন যে সরাসরি 90,000-এর মতো লোক জড়িত, এটা অ্যাকর্ডিং টু অ্যাসোসিয়েশন। আর এটা তো কোম্পানি, কিন্তু আমাদের ধরেন যে বড় একটা অংশ কিন্তু ফ্রিল্যান্সিং করে, বাসায় বসে নিজের মতো করে সে কাজটাও নিজে করে এক্সপ্লোর করে নেয়, আবার সে নিজেই কাজ করে এগুলো ডেলিভারি দিয়ে তার অ্যাকাউন্টে টাকা আসে। এরকম আছে 6.5-7 লক্ষ লোক এরকম আছে, এবং এদের কিন্তু ইনকামটাও আপনার এই যে রিপোর্টেড না অতটা, মানে কত এই যে আমাদের $900 মিলিয়ন হয়েছে, কিন্তু এদের কথা মতোই হচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট অ্যাটলিস্ট ডাবল। এই বিপিওতেই ইনকাম ডাবল, কিন্তু ধরেন যে অনেকে এই টাকাটা আনে না, বিদেশেই থাকে। সো এটা অ্যানাদার ইস্যু। সো সেভাবে বলা যেতে পারে বাংলাদেশের $1.5-2 বিলিয়ন এক্সপোর্ট। আর আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের চ্যালেঞ্জ এখানে ধরেন, একটা তো বললাম যে এআই টুলসটা ইউজ করার জন্য একটা লেভেলে এফিসিয়েন্সি দরকার। আদারওয়াইজ সবাই যদি ভাবে যে ইট ইজ সো ইজি, আমি বললাম যে আমার একটা এই স্ক্রিপ্টটা লিখে দাও বা একটা ইমেজ গ্রাফিক্স করে দাও, তো এটা তো তাইলে কাজ কারো দেওয়া দরকার হতো না, সে নিজেরাই তারা করে নিতে পারতো। তো এখানে আপনার ধরেন যে এআইটা যাতে খুব এফিশিয়েন্টলি ইউজ করতে পারে, সেজন্য তাদের কিছু আসলে ওই রকমের বেসিক নলেজ থাকতে হবে, যেটা কোডিং জানাটা এর মধ্যে একটা বললাম, আপনি ভালো ইংলিশ জানাটাও একটা বিষয়। ল্যাঙ্গুয়েজ আপনি যে আসলে কি কোশ্চেন করবেন, কি জানতে চান, সেগুলো কিন্তু ব্যাপার। আপনি যেভাবে ইনপুট দিবেন সেভাবে কিন্তু ওর আউটপুটটা বের হবে। সো এই বিষয়গুলো আছে। আমাদের সব থেকে যেটা বড় বিষয়, আমাদের আসলে এডুকেশন সিস্টেমটা পুরোটা আসলে রিঅ্যালাইন করতে হবে। যে সিস্টেমে আমাদের মনে করেন যে আমাদের গ্র্যাজুয়েট বের হচ্ছে, তো আসলে আমরা সোফারই 1-2 বছরে যা দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা করছে, তো সামনে আসলে কি হবে আমরা কিছু জানি না। তো সেখানে ধরেন যে আমাদের যদি এই গ্র্যাজুয়েটদের আপনি কোয়ালিটিটা যদি এগুলোর সাথে ম্যাচ না করে, এটা হয় আপনার একজন বলছে যে আপনার এআই এর থেকে বেটার পারফর্মার হতে হবে, নাহলে তো আপনার দরকার হবে না, আপনার কোনো জব মার্কেটে আপনার কোনো ডিমান্ড থাকবে না। যেটা এআই দিয়ে করা যাবে সে তো একজন হিউম্যান রাখবে না। সো তার মানে কি এআই থেকে আপনার বেটার হতে হবে।
সো দ্যাট ইজ আমাদের এখানে এখনই মনে করেন যে আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের স্টুডেন্টসদের, প্যারেন্টসদের সবারই আসলে বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এডুকেশন সিস্টেমটা আসলে এখনো এই যে পৃথিবী এগিয়ে যাচ্ছে তার সঙ্গে অ্যালাইন করে আমরা বুঝতেই পারছে কিনা আমরা জানি না। হ্যাঁ, সেটা। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে যারা উদ্যোক্তা আছেন, বিশেষ করে যারা আইটিএস এর যাদের বিনিয়োগ আছে অথবা এই সেক্টরে যাদের যারা উদ্যোক্তা আছেন, তাদের ক্ষেত্রে ট্যাক্স বা এই রিলেটেড বিশেষ করে যারা নতুন করে আসতে চান তাদের ক্ষেত্রে কিছুটা সরকার ছাড় দিতে পারে। সরকার দিচ্ছে, এখানে কিছুটা ছাড় দিচ্ছে, কিন্তু সরকারের উচিত হচ্ছে এই জায়গায় এই উদ্যোক্তাদেরকে এগিয়ে আসার ক্ষেত্রে এই ধরনের কিছু ছাড় দেওয়া, এক ধরনের ইনসেন্টিভ যেটাকে বলা যায়। আইটিএস এক্সপোর্টে 6% ক্যাশ ইনসেন্টিভ দেয় আইটি এনেবল সার্ভিসেসে, বাট অন্যান্যগুলোতেও দিতে পারে। সো দ্যাট ধরেন যে এই যে যেটা বলছেন ইন্ডাস্ট্রির লোকজন যে 50% অ্যাটলিস্ট 50% এক্সপোর্ট প্রফিট দেশেই আসে না। যদি এটা ধরেন যে কোনো ইনসেন্টিভ বিভিন্ন ধরনের থাকতো, রেমিটেন্সে যদি দেওয়া যেতে পারে, এইসব জায়গায় দেওয়া যেতে পারে। বাট তার থেকে বড় কথা হচ্ছে এখন আসলে মাস্টার প্ল্যান নিতে হবে যে এখন যারা প্রাইমারি স্কুলে পড়ে যে নেক্সট 10 ইয়ার্সে যেন আসলে টেকনিক্যালি, টেকনোলজিক্যালি খুব ওয়েল ইকুইপড এবং হাই স্কিল আমরা এইভাবে যেন মানুষ তৈরি করতে পারি। তা না হইলে আসলে শুধু ধরেন যে ব্যক্তি না, একটা ফ্যামিলি না, পুরো দেশটাই আসলে আমরা অনেক কিন্তু পিছিয়ে যাব। গুরুত্বপূর্ণ আমাদের বিশেষ করে আগামী বছর সময়ের আমাদের আসলে একটা মাস্টার প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।